নিজের যে পোটেনশিয়ালটা, যে জানতি যে আমার মধ্যে কিছু পোটেনশিয়াল আছে আমি পারবো করতে, ওই পোটেনশিয়ালটাকে মনে করার চেষ্টা কর। পারবি ঠিকই, কিন্তু করছিস না তোরা, সহজভাবে নিয়ে নিচ্ছিস। ছবি প্র্যাকটিস করছিস না, বাড়িতে যদি একবার দুবার অন্তত দেখে দেখে ছবিটা আঁকিস তাহলেই হয়ে যায়। এমন কোনো ড্রয়িং আঁকতে দিনই, পেন্টিং করতে দিনই যে খুব কঠিন কাজ। বাড়িতে একবার করে যে কোনো কিছু অন্তত থিওরি, মানে ডেরিভেশন যেগুলো থাকছে বড় বড়, যেমন এই কোসিগনাল উন্নতির যে ডেরিভেশনটা, এই ধরনের থিওরিগুলো অ্যাটলিস্ট লিখবি, সংজ্ঞাগুলো যদি না লিখিস তো। চল বের কর প্রবলেম সেট 1। প্রবলেম সেট ওর দেখ 9 থেকে 10টা কোশ্চেন আছে, বেশি কোশ্চেন নেই, 9টা। সেই জন্য প্রবলেম সেট 1টাও করবো, কমপ্লিট করবো, আর তার সাথে প্রবলেম সেট 2 থেকেও কিছুটা করবো। আর তার আগে একটু তোদের ভুলগুলোকে আমি বলে দিচ্ছি, কে কোথায় কী কী ভুল করলি লিখতে গিয়ে, সেগুলো আমি ধরিয়ে দিচ্ছি। দেখ ছবিতে ভুল কোথায় কোথায় হচ্ছে। অনেকে তো ছবি আঁকতেই পারছিস না। এবার যারা ছবি আঁকছিস ঠিকঠাক, তাদের মিস্টেকগুলোর মধ্যে দেখ কী কী মিস্টেক করছিস। প্রথমত এরকম একটা পাত্র তো দেখিয়ে দিচ্ছিস সবাই, এই পাত্রের মধ্যে ওয়াটার আছে, তাই না? এবার ওয়াটার কিছুটা লেভেল পর্যন্ত উঠবে, ধরে নিচ্ছি এত দূর পর্যন্ত ওয়াটারের লেভেলটা উঠেছে, ওকে। এই যে লাইনটা অবতল একটা অংশ থাকবে, এটা দেখাচ্ছিস না। কারো কারো খাতায় দেখলাম এই জিনিসটা নেই, অনেক কেউ দেখায়নি, আমি দেখলাম এই জিনিসটা নেই। আবার একজনের খাতাতে দেখলাম, জানি না কার খাতায়, যে এই অংশটা দিয়েছে কিন্তু ওপরের এই সার্কেলটা দেয়নি, এই যে স্পর্শ করেছে যে তল বরাবর, সেটা নেই। তাহলে ছবির এই জায়গাগুলো ইমপ্রুভ করতে হবে। আচ্ছা, কারো দেখলাম এখানে পৃষ্ঠটানের জন্য টিটাকে তো রিপ্রেজেন্ট করেছে কিন্তু তীর চিহ্ন নাই, বুঝতে পারলি? কেউ একজন আবার স্পর্শকোণের যে অ্যাঙ্গেলটা সেটা দেখিয়েছে এদিকে থিটা, তাই কি পাত্রের সঙ্গে অ্যাঙ্গেল, এতগুলো ভুল হচ্ছে। আবার সবথেকে বড় যে ভুলটা সেটা হচ্ছে, যদি তুই জলের লেভেল এই সব জায়গাতে করিস, মানে একদম পরিপূর্ণ আছে পাত্রটা, আমি ধরে নিচ্ছি, তাহলে এই যে হাইটটা, এটাকে তোরা এইচ দেখাবি এখান থেকে শুরু করে, মানে জলের লেভেল থেকে শুরু করে কতটা হাইট ওপরে উঠেছে। কি করছিস তোরা? একদম নিচ থেকে, এখান থেকে অত দূর উপরে উঠেছে, লেভেল তো এত দূর ছিলই, তাই এখান থেকে কিছুটা উঠেছে। এবার এই জায়গাটাও একটুখানি তোকে চেঞ্জ করতে হবে, সেটা আমার নোটেও চেঞ্জ করতে হবে, আমিও ভুল করে দিয়ে দিয়েছি। এটা কী চেঞ্জ করতে হবে এদিকে শোন ভালো করে। তোকে হাইটটা করতে হবে এত দূর পর্যন্ত, এই অবতল অংশের যে তলটা আছে না, এত দূর পর্যন্ত হাইটটাকে দেখাতে হবে। মানে এটাকে কিন্তু আমরা হাইট হিসেবে ধরি, একদম উপরের পয়েন্টটাকে হাইট হিসেবে ধরি না। ল্যাবে তো প্র্যাকটিক্যালও করেছিস, তখনও দেখেছিস তোরা, ঠিক আছে? তাহলে ওই জায়গাটা কারেক্ট করে নে। আমি একদম এত দূর পর্যন্ত দেখিয়ে দিয়েছি, অত দূর হবে না, ওটা কেটে মানে একটু ঘিজিবিজি করে দেয় আর কি, এত দূর পর্যন্ত দেখাতে হবে, অবতল অংশের খাঁজ পর্যন্ত দেখাতে হবে, তল পর্যন্ত দেখাতে হবে, ঠিক আছে? তীর চিহ্নটা কেটে ঠিক করে নে, ব্যাস। আর এই নিচের জায়গাটা খেয়াল রাখতে হবে যে এইদিকে নিচে নামবে না। তুই জলের লেভেল যদি এখানে একদম পরিপূর্ণ দেখাস, তাহলে এখান থেকে হাইট হলো। তুই যদি না এখানে যদি না দেখাস, যেমন আমি দেখাইনি এখানে, আমি দেখিয়েছি কি নিচে এই সব জায়গাতে দেখেছি, তাই না? সেই জন্য দেখবি আমার হাইটটা এখান থেকে স্টার্ট হয়েছে, ক্লিয়ার? তাহলে একদম জলের পৃষ্ঠতল থেকে কতটা উপরে যাচ্ছে সেটাকে তুই এইচ হিসাবে ধরবি। এতগুলো কিন্তু ভুল হচ্ছে। স্পর্শকোণের যখন ছবি আঁকছিস তোরা, এই ছবিটাকে স্পর্শকোণের ছবি এঁকে দিয়েছিস কেন? আমি স্পর্শকোণ এইভাবে এঁকে দেয়নি তোদেরকে, এই একটা তল, এই একটা তল এইভাবে এঁকে দিইনি, দিয়েছি, তাহলে এইটা করবি। আচ্ছা, আবার স্পর্শকোণের সংজ্ঞাতে এই কথাটা আমি সংজ্ঞাটা এর আগের দিন বোঝানোর সময় তোদেরকে বলে দিলাম। কি বলে দিলাম? যে এখান থেকে একটা স্পর্শক টানবো, এই স্পর্শকটা এদিকেও অ্যাঙ্গেল করছে ওইদিকেও অ্যাঙ্গেল করছে, কোন অ্যাঙ্গেলটাকে তুই নিবি? যেটা তরলের ভেতরে আছে। তাহলে এই কথাটা অবশ্যই উল্লেখ করতে হবে যে তরলের অভ্যন্তরে পাত্রের দেওয়ালের সঙ্গে স্পর্শক যে কোণ করে। এটা বলছিস না, বেশিরভাগই বলিস নি স্পর্শকোণের এই সংজ্ঞায়, স্পর্শকোণের সংজ্ঞাটা বেশিরভাগই ভুল হয়েছে। তো এই ছোটোখাটো জিনিসগুলো বুঝতে পারছিস তো, এগুলোর উপরে কতটা গুরুত্ব দিতে হবে। এবার খাতা যখন দেখবে না নাম্বার, তোর মনে হবে যে আমি তো সবই লিখে আসলাম, নাম্বার গেল কোথায়? নাম্বার এই সব জায়গাগুলোতে চলে গেল। স্পর্শকোণে 2 মার্ক দেবে না, 1 মার্কও দেবে না, কারণ বুঝেই যাবে যে তোর কনসেপ্ট ক্লিয়ার নাই, তুই জাস্ট মুখস্থ লিখেছিস। ছবি দেখে বুঝিয়ে যাবে যে ছবি জাস্ট যেমন তেমন করে প্র্যাকটিস করে এসেছিস। এত সহজ যদি হয়ে যায় তাহলে তো হয়ে গেল, কেন পড়ছিস না? না পড়ার কারণটা কি আমি তো বুঝতে পারছি না। খুব ব্যস্ত বিজি মানুষ তোরা, তাও না ছবি প্র্যাকটিস করছিস না। বাড়িতে যদি একবার দুবার অন্তত দেখে দেখে ছবিটা আঁকিস তাহলেই হয়ে যায়। এমন কোনো ড্রয়িং আঁকতে দিইনি, পেন্টিং করতে দিইনি যে খুব কঠিন কাজ। 2বার 3বার আঁকবি, প্র্যাকটিস হয়ে যাবে। থিওরিগুলোকে আমি প্রথম থেকেই তোদেরকে বলেছিলাম যে থিওরিগুলোকে পড়বি, পড়ার পর একটুখানি করে লিখবি, একবার করে অন্তত লিখবি, 2বার না পারলেও, না দেখে লিখবি, তাহলে বুঝে যাবি তুই কোন জায়গাটা আটকে গেছিস, কোথায় তোর তৈরি হলো না, কোন ক্যালকুলেশনটা তুই পারছিস না। কার খাতায় যেন দেখলাম? হিরণের খাতায় 2 π r t cos θ প্রথম লাইনটা লিখতে পারছিস, তারপরে আর নাই। কেন পারছিস না? ওই চোখে চোখে দেখেছিস পারবো পারবো পারবো, হয়ে যাবে, এইভাবে করে নেবো। এই যে কনফিডেন্সটা থাকা ভালো, কিন্তু এর জন্য ভুলগুলো হয়ে গেল। বাড়িতে একবার করে
যে কোনো কিছু অন্তত থিওরি মানে ডেরিভেশন যেগুলো থাকছে বড় বড়, যেমন এই কৈশিক নলের উন্নতির যে ডেরিভেশনটা, এই ধরনের থিওরিগুলো অ্যাটলিস্ট লিখবি, সংজ্ঞাগুলো যদি না লিখিস তো। সময়ের যদি এতটাই অভাব হয় তোদের, বুঝতে পারলি? পার্থ এর আগেও লিখে দিসনি, আজকেও লিখে দিলি না। কোয়েল এর আগেও লিখে দিসনি, আজকেও লিখে দিলি না। তোরা নিজেদের ক্ষতি নিজেরা করছিস। দেখতে দেখতে সেমিস্টার 2 চলে আসবে দেখবি, আর আমি সিলেবাসও শেষ করাতে পারবো না এত তাড়াতাড়ি, তোরা যদি এরকম স্লো চলিস। একেতে সিলেবাস শেষ হবে না, কিছু কিছু বাদ দিতে হবে, তারপর আবার তোরা যা প্রিপারেশন করছিস তার 50%ও করছিস না, তাহলে রেজাল্ট আশা করা যাবে না। কিন্তু মাধ্যমিকের পর যে জোশ নিয়ে শুরু করেছিলি সেই জোশটাকে মেনটেন রাখার চেষ্টা কর। নিজের যে পোটেনশিয়ালটা, যে জানতি যে আমার মধ্যে কিছু পোটেনশিয়াল আছে আমি পারবো করতে, ওই পোটেনশিয়ালটাকে মনে করার চেষ্টা কর। পারবি ঠিকই, কিন্তু করছিস না, তোরা সহজভাবে নিয়ে নিচ্ছিস। নেক্সট টাইম নেক্সট ক্লাসে যেন না দেখি যে এরকম হয়নি। আমি পড়া নিচ্ছি না তার মানে এই না যে কোনো দিন নেবো না, যখনই সময় পাবো তখনই পড়া নেব। আর আমাকে পড়া দেওয়ার জন্য তোরা পড়া করছিস না, নিজেরা শেখার জন্য পড়া করছিস। ঠিক আছে? অনিন্দিতার খাতায় দেখলাম টি প্রপোর্শনাল টু 1/r করেছিস, মানে তুই বুঝিসই নি জুরিনের সূত্র কি। ও লিখেছে টি প্রপোর্শনাল টু 1/r, তাই কি জুরিনের সূত্র? তুই যখন এটা লিখলি তোর মাথায় ঢুকে যাওয়া উচিত তুই ফর্মুলা পড়েছিস এইচ প্রপোর্শনাল টু 1/r, তার মানে জুরিনের সূত্র ওই যেমন তেমন করে পড়েছিস না বুঝে। বুঝতে পারিস নি নিশ্চয়ই, আমাকে বলিস নি। ব্যস্তানুপাতি বানান বয় জফলা আকার হয় না কখনো, শুধুমাত্র বয় জফলা। প্রত্যেকে স্পেলিং ভুল করেছিস। বয় জফলা আকার কখনো দিবি না ব্যস্তানুপাতি বানানে, ঠিক আছে? শুধু বয় জফলা। ওকে, এই মিস্টেকগুলো তাহলে তোরা করবি না এরপর থেকে, আশা করবো। চল এবার প্রবলেম সেট 1-এর অঙ্ক শুরু করি। প্রথম অঙ্কটা দেখ, প্রথম অঙ্কটা বের করলি? কি বলা হয়েছে? অসম প্রস্থচ্ছেদের এটা আছে না, কারো বইয়ে 9টার বেশি কোশ্চেন আছে কি দেখতো সেট 1-এ? সব বই 9টার, ঠিক আছে, তাহলে তো চেঞ্জ হবে না কোনো কিছু। চল প্রথম কোশ্চেন দেখ, অসম প্রস্থচ্ছেদের একটা অনুভূমিক নল দিয়ে, না এটা 2 নম্বর বলছি আমি, 1 নম্বর, 27 ডিগ্রি সি তাপমাত্রায় জলের পৃষ্ঠটান দিয়ে দিয়েছে কিছু একটা, এত ডাইন পার সেমি, সিজিএস পদ্ধতিতে দেওয়া আছে তাই না? আচ্ছা, জলের ক্ষেত্রে ডিটি ডি থিটা দিয়ে দিয়েছে, তুই কখনো এই রূপটা দেখিস নি আগে? ডিটি ডি থিটা পরিচয় হয়েছে আগে? হয়নি। যদি বই পড়ে থাকতি তাহলে পরিচয় হতো, কারণ আমি নোটে এই টার্মটা দিইনি, ভেবেছিলাম হয়তো লাগবে না, তবে আমি বুঝিয়ে দিচ্ছি এখন। ডিটি ডি থিটা দিয়ে দিয়েছে, জলের মোট পৃষ্ঠ শক্তি কত জানতে চেয়েছে, জলের মোট পৃষ্ঠ শক্তি জানতে চেয়েছে। এবার দেখ, তুই জলের পৃষ্ঠ শক্তির যে ফর্মুলা সেটা পড়েছিস কি, ই ইকুয়াল টু টি নর্মালি, মানে পৃষ্ঠ শক্তি আর পৃষ্ঠটান ম্যাগনিটিউডের দিক থেকে সেম। এগিয়ে জানা তো, দেখতে না পেলে সামনে এগিয়ে যা। পৃষ্ঠটান আর পৃষ্ঠ শক্তি দুটো ম্যাগনিটিউডের দিক থেকে সেম, এটা আমরা জানি। কিন্তু এই কোশ্চেনটাতে ডিটি ডি থিটা একটা টার্ম দিয়ে দিয়েছে, মানে তোকে বুঝে নিতে হবে যে এখানে উষ্ণতার সাথে পৃষ্ঠটানের পরিবর্তনটা বলে দিয়েছে। থিটা দিয়ে কাকে ডিনোট করছে? উষ্ণতাকে ডিনোট করছে, ঠিক আছে? আর টি দিয়ে কাকে ডিনোট করছে? পৃষ্ঠটানকে, টেম্পারেচার না, পৃষ্ঠটান। ইউনিটটার দিকে যদি খেয়াল করিস ডিটি ডি থিটার, দেখবি ডাইন পার সেমি পার কেলভিন, মানে বুঝতে পারছিস তো উষ্ণতার সাথে পরিবর্তন কিছু একটা দিয়ে দিয়েছে। তাহলে তোর মাথায় ঢুকে যাওয়া উচিত যে যখনই আমাকে উষ্ণতার সাথে পরিবর্তনের কথা বললো, তার মানে আমি ই ইকুয়াল টু টি করতে পারি না, আমাকে ওই কারেকশন ফর্মটা নিয়ে আসতে হবে, ই ইকুয়াল টু টি প্লাস এইচ। মনে পড়ছে? কিছুটা হিট শক্তি, কিছুটা তাপমাত্রা, তাপ শক্তি গ্রহণ করেছিল। ওকে, আচ্ছা, আমি এত দূর করে ছেড়ে দিয়েছিলাম, আমি আর এইচের ফর্মুলাটা তোদেরকে বলিনি, বইয়ে ছিল, আমি দিইনি, আগের নোটেও ছিল, এই নোটে দিই। তো এই জায়গাটায় মনে রাখতে হবে এইচ মানে হচ্ছে মাইনাস থিটা ডিটি ডি থিটা। এটা কোথায় অ্যাড করবি? আমার নোটে যে জায়গাটায় এটা লিখেছিলাম সেখানে এটাকে অ্যাড করে নি। এইচ ইকুয়াল টু মাইনাস থিটা ডিটি ডি থিটা। হ্যাঁ, এই জিনিসটা করা হয়েছে তো খোপের মধ্যে, ওর নিচে বা পাশে এটা লিখে নে। যেখানে থিটা মানে হচ্ছে উষ্ণতা, যে উষ্ণতায় তুই এক্সপেরিমেন্টটা করছিস সেই উষ্ণতাটা, আর ডিটি ডি থিটা এটাকে তুই বলবি পৃষ্ঠটানের উষ্ণতা গুণাঙ্ক। কি বলবি? পৃষ্ঠটানের উষ্ণতা গুণাঙ্ক।
ডিটি ডি থিটা। ওকে, কোথা থেকে আসলো জানার কোনো দরকার নেই, তাপগতিবিদ্যা থেকে এক্সপেরিমেন্টালি বলছি, ক্যালকুলেশন করে এটা নিয়ে আসা হয়েছে, তো আমাকে এটা মুখস্থ করতে হবে। কোনো সমস্যা নেই। আচ্ছা, আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যখনই আমরা টেম্পারেচার, ফিজিক্সের যে কোনো নিউমেরিক্যালে টেম্পারেচার কথাটা যখনই আমরা ইউজ করি, নর্মালি আমরা কেলভিন এককে সব কিছু মেজার করি। কোন এককে? কেলভিন এককে মেজার করি, ঠিক আছে? তো এইখানে ডেটা হিসেবে তুই যদি দেখিস, পৃষ্ঠটান দেওয়া আছে 65 ডাইন পার সেমি দেওয়া আছে। বুঝতে পারছিস? যে লাইনটাই বুঝবি না আমাকে জিজ্ঞাসা করবি। আচ্ছা, থিটা টেম্পারেচার দেওয়া আছে, কত দেওয়া আছে টেম্পারেচার? 27 ডিগ্রি সেলসিয়াস। তুই কি 27 ডিগ্রি সেলসিয়াস রাখবি? তাহলে কি করবি? 27 + 273 মানে, আচ্ছা কেলভিন, এটা মানে 300 কেলভিন বানাবি তুই এটাকে। অসুবিধা আছে? নেই, এই লাইনে অসুবিধা নেই। আচ্ছা, ডিটি ডি থিটা কত দেওয়া আছে রে? মাইনাস, হ্যাঁ 0.15, তারপরে ডাইন পার সেমি পার কেলভিন, এটা দেওয়া আছে। আচ্ছা, এখানে খেয়াল করবি ডিটি ডিটা মাইনাস দেওয়া আছে কিন্তু। তাহলে যখন ভ্যালু বসাবি তখন মাইনাস সহ বসাবি। তাহলে এই ইকুয়েশনটা তোর দাঁড়ালো এখন এইরকম, যে ই ইকুয়াল টু টি আর এইচ এর ভ্যালুটাকে যদি এখানে বসিয়ে দিস, তাহলে মাইনাস থিটা ডিটি ডি থিটা, এইভাবে তুই বসিয়ে দিলি। ওকে, এবার ডিটি ডি থিটার জায়গায় ভ্যালু বসা, এটা তো 65, এটা 300 কেলভিন, আর এটা হচ্ছে মাইনাস 0.15। আপত্তি আছে কারো? ক্যালকুলেশন তো সবাই পারবি করতে, করে নে। বলতো ইউনিটটা কী হবে এখানে আনসার বের করার পর? আর্গ, শুধু আর্গ পার সেমি স্কোয়ার। পৃষ্ঠ শক্তি না, একক ক্ষেত্রফলের জন্য কতটা শক্তির প্রয়োজন, তাহলে এখানে বেরাবে আর্গ পার সেমি স্কোয়ার। এটা ক্যালকুলেট করে বসে নে। তাড়াতাড়ি করবি। বল। হ্যাঁ, না এই থিটাটা উষ্ণতা, আর এই ডিটি ডি থিটা যে টার্মটা আছে না, এটা তোকে বলতে চাইছে যে একক উষ্ণতার পরিবর্তনে পৃষ্ঠটানের কতটা পরিবর্তন হয়, এই কথাটার মানে এটা। দুই নম্বর কোশ্চেন পড়ে নে সবাই। পড়া হয়ে গেছে, এবার আমি পড়ি। দেখ কীভাবে পড়তে হয় আমার কাছে শিখে নে, তোরা পড়তে পারিস না। অঙ্ক কী করে পড়তে হয় দেখ, ডেটা কী করে চুরি করবো ওর মধ্যে থেকে। অসম প্রস্থচ্ছেদ। আচ্ছা, একটা অনুভূমিক নল দিয়ে জল সমহারে প্রবাহিত হচ্ছে। অনুভূমিক নল মানে কেমন রে? এরকম থাকবে, তাই না? তো বলছে অসম প্রস্থচ্ছেদ, তো আমি এরকম করে দিলাম। বিভিন্ন আকৃতি হতে পারে, আমার ইচ্ছা হলো আমি এরকম করলাম। অসম প্রস্থচ্ছেদ হয়েছে না, এখানে বেশি ওখানে কম, ঠিক আছে? হ্যাঁ, যেমন খুশি তেমন হতে পারে, নিলেই হলো। নলের কোনো এক বিন্দুতে চাপ বলে দিয়েছে, ধরুন এই বিন্দুতে চাপ বলে দিয়েছে P1 বলে দিয়েছে, ওকে, ভিও বলে দিয়েছে, বেগটাও বলে দিয়েছে, V1ও বলে দিয়েছে। আর কিছু না, নলের অপর এক বিন্দুতে চলে গেছে। আর একটা বিন্দু কোথায় নিবি রে? এখানে নিবি নাকি ভেতরে নিবি বলছিস? নিয়ে এখানে। তাহলে এই জায়গাটায় চাপ বলে দিয়েছে কি? অপর বিন্দুতে চাপ বলে দিয়েছে। আচ্ছা, চাপ বের করতে বলেছে, আর বেগ বলে দিয়েছে। কিছু মাথায় আসছে এই ডেটা থেকে কি ইউজ করা যেতে পারে, কোন ফর্মুলা? বার্নৌলির উপপাদ্য চলে আসছে মাথায়, তাই না? তাহলে এরকমভাবে ডেটা লিখলি তোর মাথায় চলে আসবে। কিন্তু বার্নৌলির উপপাদ্যে তো উচ্চতা ছিল, উচ্চতা দুই দিকে ক্যান্সেল আউট হয়ে যাবে, কারণ অনুভূমিক আছে, তাই না? এর যা উচ্চতা এরও তাই উচ্চতা। মানে আমি ফর্মুলা যদি এটা লিখি যে হাফ রো V1 স্কোয়ার প্লাস H প্লাস P1, সরি এখানে কি হতো জানো? হাফ রো ভি স্কোয়ার, এখানে হতো রো জি এইচ প্লাস P1। তারপরে দ্বিতীয় বিন্দুর জন্য হাফ রো V2 স্কোয়ার প্লাস রো জি এইচ প্লাস P2। তো এই যে রো জি এইচ আর রো জি এইচ এরা বাদ হয়ে যেত। কেন? রো তো চেঞ্জ হবে না কখনো, তরল তো একটাই আছে, ঘনত্ব চেঞ্জ হচ্ছে না, জি তো সবসময় কনস্ট্যান্টই থাকে। এইচ দুজনে যেহেতু অনুভূমিক তলে আছে, এইচ বাদ, তাহলে ডিপেন্ড করছে শুধুমাত্র এদের উপর। এর মধ্যে P1 দেওয়া আছে, V1 দেওয়া আছে, V2 দেওয়া আছে, P2 বের করতে হবে। খুব অন্যায় করে দিয়েছে তোদের কাছে চেয়ে, এটা পারা যাবে না বের করতে।
এখানে একটা জিনিস দরকার আছে, রো। রো তো আর কাটছে না। রো কত? জলের ঘনত্ব। আচ্ছা, তাহলে জলের ঘনত্ব, এটা মুখস্থ যেন থাকে, জলের ঘনত্ব রো 1000 কেজি পার মিটার কিউব অথবা 1 গ্রাম পার সেমি কিউব। মরার আগে পর্যন্ত এটা মুখস্থ রাখতে হবে। যেদিন ধর মরে যাবি আমাকে মানে একবার জানিয়ে দিবি, আমি গিয়ে তোকে কোশ্চেন করে আসবো যে এটা পারছিস কিনা, চেক করবো একবার, ঠিক আছে? এতদূর পর্যন্ত এটাকে মুখস্থ রাখতে হবে। কর, এবার ডেটা বসিয়ে তোরা করে নে। আচ্ছা, একটু ভদ্রতা দেখাতে হবে যে তুই যে অঙ্কটা ইউজ করলি কার জন্য করতে পারলি, তো ওর কথাটা একটু উল্লেখ করে দিবি যে বার্নৌলি উপপাদ্য ইউজ করে পাই, ঠিক আছে না? তো রাগারাগি হয়ে যাবে তখন। আবার তাড়াতাড়ি ক্যালকুলেশন কর। ওকে, দেখ এবার এইভাবে সাজিয়ে যদি করিস কিনা ক্যালকুলেশনটা ইজি হবে, কারণ এখানকার সব ডেটা তোর জানা আছে, বসাতেও সুবিধা হবে, ক্যালকুলেশনে ভুল হওয়ার চান্সটা কমে যাবে। P2 যে ভ্যালুটা ক্যালকুলেটারে কত আসলো সেটা বল। 89680 নিউটন পার মিটার স্কোয়ার, তাই না? আচ্ছা, কিন্তু তুই আনসারে যদি দেখতে যাস, আনসারে কি দেওয়া আছে? 89.680। কেন, এমন করতেই হবে নাকি? ইন্টু 10 কিউব আছে, এমনটা কি করতেই হবে? দেখ, অ্যাকচুয়ালি তোর যেটা করা উচিত, সবসময় আমরা ফিজিক্সের ক্যালকুলেশন হোক, কেমিস্ট্রি ক্যালকুলেশন হোক, ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন হোক, পুরো আনসারটাকে সাইন্টিফিক মেথডে লিখবো। সাইন্টিফিক মেথড মানে কি? এইভাবে লেখা, যে ধর 6.022 10^23, এইভাবে আমরা অ্যাভোগাড্রো নাম্বার মুখস্থ করেছি না? এটা হলো সাইন্টিফিক মেথড, মানে এক ঘর পরে ডেসিমেল দিয়ে দেওয়া। এখানে তা করেনি, এখানে দুই ঘর পর দিয়েছে, এটাও এক্সাক্ট মেথড না। তো তুই কী করবি, তুই এরকম লিখবি 8.96, পারলে আরও লিখবি, না পারলে ছেড়ে দিবি, 10^4। এটা হলো এক্সাক্ট মেথড। না দিলেও চলবে। হ্যাঁ বল। হ্যাঁ না না, পরে তুই উত্তর লাইনটা লিখবি, হ্যাঁ ওরকমভাবে রেখে দিলেও চলবে, কোনো ব্যাপার না। কিন্তু আমি বললাম যে বইয়ে একটা দেওয়া আছে, তুই একটা বের করছিস, তাহলে আমার এক্সাক্ট করা কি উচিত? আমি একদম সাইন্টিফিক মেথডে করবো, আর কোনো জায়গায় যাবো না। বল, কারো কি সমস্যা আছে এই প্রবলেমে এখন? তাহলে আমি স্কিপ করে গেলাম, এটা করে গেলাম, ঠিক আছে। এবার 3 নম্বর কোশ্চেনটা দেখ, নাম্বার 3 পড়ে নে, সবাই পড়ে নে একবার করে। হ্যাঁ কি বললি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তারের কথাই বলা হয়েছে এখানে। 8 সেমি বাহু বিশিষ্ট একটা বর্গাকার ফ্রেমকে সাবান জলে ডুবিয়ে ওই ফ্রেমের মধ্যে একটি সাবান জলের পর্দা তৈরি করা হলো। ফ্রেমটির প্রতি বাহুতে, সবকটা বাহুতে বলেনি, প্রতি বাহু মানে কি, এক একটা বাহুর কথা বলছে, ঠিক আছে? প্রতি বাহুতে ক্রিয়াশীল সাবান জলের পৃষ্ঠটানজনিত বলের মান কত আর পৃষ্ঠটান বলে দিয়েছে। বা খুব সুন্দর অঙ্ক এটা। হ্যাঁ, ওখানেও একটা বাহুতেই করেছিলাম, এখানেও একটা বাহুতেই বের করতে বলেছে। কোশ্চেনটা খুব ইজি, পরীক্ষাতে পাবি না এই কোশ্চেন, কারণ এগুলো 9-10-এর কোশ্চেন, বুঝলি তো? তখন বলবি আমরা কোথায় করেছি। তবে বেঙ্গলি বোর্ডে এইসব জিনিসগুলোকে গুরুত্ব কম দেওয়া হয় বলে আমরা পিছিয়ে থাকি, বলি আমি। হ্যাঁ দেখ, এই হলো সাবান জল বলছি, এই হচ্ছে সেই ফ্রেমটা। আমি এরকমভাবে একটা পিস্টন এঁকে দিয়েছিলাম, সিম্পল পিস্টন, বর্গাকার বলেছে, তার মানে এই বাহুটা এই বাহুটা এই বাহুটা সবাই সমান, যে কোনো একটা বাহু, আমি এই বাহুটাকেই নিয়ে নিচ্ছি। এই বাহুটার উপরে পৃষ্ঠটানজনিত বল কত কাজ করবে? তো প্রথমত পৃষ্ঠটান মানে টি, আর টি মানে হচ্ছে একক দৈর্ঘ্যের উপর ক্রিয়াশীল বল, তাই না রে? তাহলে F = কী হওয়া উচিত? L × T হওয়া উচিত, তাই না? এবার তুই দেখছিস মুক্ত পৃষ্ঠ কটা আছে, সাবানের স্বর যেহেতু এটা, দুটো মুক্ত পৃষ্ঠ আছে, তাহলে অ্যাকচুয়ালি আমার F হওয়া উচিত কত? 2 × L × T, দুটো সারফেসের জন্য। একটা সারফেসের জন্য L × T হয়ে যাবে। এবার ডেটা অনুযায়ী টিও দেওয়া আছে, এলও দেওয়া আছে, ব্যাস হয়ে গেল। ক্যালকুলেট করবি এবার তোরা, হয়ে গেল। বল, 2L কত দেওয়া আছে? 8 সেমি, আর টি? আচ্ছা, সবই সিজিএসে আছে, তাহলে ঝামেলা কিছু নেই, ডাইনে বেরিয়ে গেল। এটা করে নে। 26.5 মানে 26 দুগুণে কত রে? 52, 53, 8 × 53, 3 × 8 = 24, 5 × 8 = 40, 424। দেখ তো গুণ টুন ভুল করেছি নাকি? ঠিক আছে, অঙ্ক কি এইভাবে করবি তোরা? কোথায় লিখবি ওটা, কখন লিখবি? বাড়িতে।
এই অঙ্কগুলোকে আবার একবার করে প্র্যাকটিস করবি, প্র্যাকটিসও হবে, ফ্রেশও করা হবে, পরে আর খাতা খোঁজাখুঁজি করতে হবে না। পর 4 নম্বর পর পড়েছিস কি বলেছি একটু পড়ে নিয়ে আমি দাঁড়া। এত সেমি ব্যাসার্ধে একটা সাবান বুদবুদ, আচ্ছা সাবানের বুদবুদ বলেছে, এবার মনে পড়ছে 40/r নাকি? আচ্ছা ওটা কি কাজে লাগবে আগে পড়ে দেখ। গঠন করতে কি পরিমাণ কার্য করতে হবে? অভ্যন্তরীণ চাপের গল্প নেই, অভ্যন্তরীণ চাপ থাকলে 40/r, তাই তো? আচ্ছা তাহলে ওটাই করছিলি নাকি সুজন? কি করছিলি? দেখ এখানে বলেছে একটা সাবান জলের বুদবুদ তৈরি করবে, কি পরিমাণ কার্য করতে হবে, আর পৃষ্ঠটান বলে দিয়েছে। কার্যের সাথে পৃষ্ঠটানের কি সম্পর্ক? কার্যের সাথে পৃষ্ঠটানের কি সম্পর্ক? কার্যের সাথে পৃষ্ঠ শক্তির সম্পর্ক আছে। কার্য আর পৃষ্ঠ শক্তি সেম, তাই না? মানে যে পরিমাণ কার্য করবো সেটাই পৃষ্ঠ শক্তি হিসেবে সঞ্চিত হয়ে যাবে, আর পৃষ্ঠ শক্তি পৃষ্ঠটান একই কথা, কোশ্চেন অনুযায়ী তুই বুঝতে পারছিস এখানে, তাই না? তার মানে তুই যে কার্যটা করবি, আমি জাস্ট ক্যালকুলেশন দেখাচ্ছি, তুই যে কার্যটা করবি, কার্যটা কত? পৃষ্ঠ শক্তি ইন্টু ক্ষেত্রফল। সাবানের বুদবুদ গোলাকার না, ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ক্ষেত্রফল কত হবে রে? 4πr²। আর এই টি মানে পৃষ্ঠ শক্তি, পৃষ্ঠ শক্তি মানে একক ক্ষেত্রফল বৃদ্ধি করতে কি পরিমাণ কার্য করতে হবে? মনে পড়ছে সংজ্ঞা? একক ক্ষেত্রফল বৃদ্ধি করতে কি পরিমাণ কার্য করতে হবে, তাহলে এতটা ক্ষেত্রফল বৃদ্ধি করতে কি পরিমাণ কার্য করতে হবে, গুণ করে দিলাম। বুঝে গেছিস? বুঝে গেছিস? আচ্ছা এরকম সারফেস কটা আছে? কি করে বুঝলি দুটো আছে? সাবানের বুদবুদ, ভেতরেও বায়ু বাইরেই বায়ু, তাহলে দুদিকেই মুক্ত পৃষ্ঠ, না মাল্টিপ্লাইড বাই 2। বল বুঝতে পারলি কিনা? এবার যা যা ডেটা দরকার সব দেওয়া আছে, সিজিএস এসআইটি কনভার্সন করে নিবি, ক্যালকুলেশন করবি। বুঝতে পারলি? দেখ অঙ্কটাতে কী কী জিনিস কাজে লেগে গেল, সংজ্ঞাও কাজে লেগে গেল, তাহলে তার চেঞ্জ করার কোনো ব্যাপার নেই, যা আছে তাতেই করবি, তাড়াতাড়ি কর। 5 নাম্বার সুজন বলছে পারবে, তোরা পারবি? কি বলেছে? কৈশিক নলে গল্প বলেছে, এখানে উচ্চতার অনুপাত জানতে চেয়েছে, তাই না? উচ্চতার অনুপাত জানতে চেয়েছে আর ব্যাসার্ধগুলো বলে দিয়েছে। ফর্মুলা কি হলো? H প্রপোর্শনাল টু 1/r। এটা সবাই পারবি করতে, তাই তো? সবার বাড়ির কাজ থাকলো, এটা নিজেরা করবি। আমি কিন্তু পরের দিন খাতা দেখবো, ফ্রেশ খাতা, ঠিক আছে? যে প্রবলেম সেট 1 অঙ্কগুলো যে করছিস, ফ্রেশ খাতা মানে এই না যে দামি খাতা, আমি ওটা দেখতে চাইছি না, অঙ্কগুলো ফ্রেশ করে টুকেছিস এটা দেখতে চাই। হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন করে কীভাবে তুই পরীক্ষায় লিখবি সেই লেখাটা আমাকে দেখাবি, অঙ্কগুলো অ্যাটলিস্ট। আচ্ছা তারপরের কোশ্চেনটা পর, 6 নাম্বার। কী লিখবি? দেখ ধর এই অঙ্কটার কথাই যদি আমি বলি, তুই এই জায়গাটায় কী কী লিখবি, তোর প্রয়োজন যেগুলো সেগুলো লিখবি। প্রথমে লিখে দিবি পৃষ্ঠটান টি ইকুয়াল টু ডেটা দেওয়া আছে, তারপরে লিখলি সাবান জলের বুদবুদটির ব্যাসার্ধ আর ইকুয়াল টু এত, অঙ্ক করেছিস তো সেগুলোই। তারপরে তুই লিখবি অতএব সাবান জলের বুদবুদটি তৈরি করতে কৃতকার্য ডাব্লিউ সমান এটা। রিজন দিতে হবে না, কোনো দরকার নেই, অঙ্কেতে রিজন দিয়ে ব্যাখ্যা করবো না, ওগুলো থিওরিতে করবো। বোঝা গেছে? চলো এবার 6 নম্বর কোশ্চেন। জলের দুটি সমান্তরাল স্তরের মধ্যে আপেক্ষিক বেগ কোথায় যেন পড়েছিস? আপেক্ষিক বেগ সান্দ্রতাতে পড়েছিস, নিউটন চাচা ঢুকেছিল, তাই না? আচ্ছা নিউটন চাচা ঢুকেছিল সান্দ্রতাতে, তাই না? আপেক্ষিক দুটো স্তরের মধ্যে আপেক্ষিক গতিবেগের কথা বলেছিল, ওখানে আবার গতিবেগের নতিমাত্রা ঢুকে গেছিল, মনে পড়ছে? গতিবেগ তো দূরের কথা, গতিবেগের নতিমাত্রাও ছিল। ওই দেখ এখানে ওটাই জানতে চেয়েছে, বেগের নতিমাত্রা কত, কি দিয়েছে? স্তর দুটির মধ্যে লম্ব দূরত্ব। দেখ অঙ্কটা কীভাবে করছি আমি। 6 নাম্বার, প্রথমে বলা হয়েছে যে দুটি স্তরের মধ্যে আপেক্ষিক বেগ, তাহলে দুটি স্তরের মধ্যে আপেক্ষিক বেগ কত দেওয়া আছে বল? 8 সেমি পার সেকেন্ড। আচ্ছা আর কি বলা আছে? স্তর দুটির মধ্যে দূরত্ব, তাই না? স্তর দুটির মধ্যে দূরত্ব, কি আর লিখবো, কিছু তো লেখার নেই। দূরত্ব কত দেওয়া আছে রে? 0.1 সেমি। এবার বলেছে বেগের নতিমাত্রা বের করো, গতিবেগের নতিমাত্রা। বেগের নতিমাত্রার ফর্মুলা কি ভুলে গেছি? এই দেখ এটা কে বলতে পারবি? ডিভি ডিএক্স, তাই না? একক দূরত্বের ব্যবধানের জন্য কি পরিমাণ বেগের পরিবর্তন হচ্ছে সেটাই তো গতিবেগের নতিমাত্রা, ডিভি ডিএক্স। বোঝা গেছে?
এখানে ডিভি কোনটা? এটা হলো ডিভি, এই যে বেগের পরিবর্তন। আপেক্ষিক বেগ মানে কি? একটার সাপেক্ষে আরেকটার বেগ, বেগের পরিবর্তন এতটুকু হচ্ছে। আর দূরত্ব ডিআর, সরি ডিএক্স, ডিআর এখানে ডিএক্স দিয়ে প্রকাশ করেছি আমি। ভ্যালু বসিতে হয়ে গেল। কত হলো? 80। একক কী হবে বলতো? সেন্টিমিটার। সেন্টিমিটার হবে না, শুধু সেকেন্ড ইনভার্স হবে, তাই তো? গতিবেগের নতিমাত্রা 80 সেকেন্ড ইনভার্স। আশা করি বুঝতে পারলি। দেখ আমি এখান থেকে একটা কোশ্চেন তৈরি করলাম। কোশ্চেনটা কি বললাম? কোনটির মাত্রা m0 l0 t ইনভার্স, তাই না? অপশানে কি দেখতে পাচ্ছিস? বেগ, বেগ কি রে? lt ইনভার্স। ত্বরণ কি? -2। কম্পাঙ্ক গুলিমার, এটা কত? t ইনভার্স। দিয়ে আনসার হচ্ছে ডি। আনসার দুটো, কম্পাঙ্ক হবে, গতিবেগের নতিমাত্রা। আমি এখন গতিবেগের নতিমাত্রা বোঝালাম বলে তোর মাথায় ঢুকে গেল যে সেকেন্ড ইনভার্স এসছে, এটা হবে। কম্পাঙ্কটা হবে, কারণ কম্পাঙ্কের রিলেশন মনে ভুলে গেলি, n 1/t পর্যায়কাল। তাহলে একটা অপশন এরকমও থাকা উচিত যেখানে সি ও ডি দুটোই বলবে। বুঝতে পারলি? আমি জানি এটা ভুল করবি, কারণ এটা করালাম, এটা থেকে তো রিলেট হয়ে গেল, আরামে বলে দিতে পারবি তোরা। তাহলে যে নিখুঁতভাবে পড়বে সেই কোশ্চেনে আনসার করতে পারবে না? ঠিকই পারবে। ধর এই বিষয়টা তো আমি থিওরি পড়ার সময় উল্লেখই করিনি যে সেকেন্ড ইনভার্স ইউনিট হয়, করেছি? করিনি। কিন্তু অঙ্ক করার সময় তুই খেয়াল করলি। তুই যদি এটা ভালো করে লক্ষ্য করে দেখিস, তাহলে পরীক্ষাতে এই ধরনের কোশ্চেন যদি দিয়ে দেয়, তখন তুই বলবি যে আউট অফ সিলেবাস এসছে। বুঝতে পারলি ব্যাপারটা? তুই খুঁজে পাসনি, তুই ভালো করে লক্ষ্য করিসনি। হলো, চলবে তারপরে কোশ্চেন। 6 নম্বর হয়ে গেল। 7 নম্বর। আচ্ছা, এত ব্যাসের একটা সাবান বুদবুদের অভ্যন্তরীণ বায়ুচাপ বাইরের বায়ুমণ্ডলীয় চাপ অপেক্ষা এত বেশি, সাবান জলের পৃষ্ঠটা নির্ণয় করো। কী বের করতে বললো? সাবান জলের পৃষ্ঠটান। পৃষ্ঠটানকে কী দিয়ে ডিনোট করা হয়? টি দিয়ে ডিনোট করা হয়। আচ্ছা ঠিক আছে, ভিডিওটা চলছে কি একটু দেখতো? চলছে। সাবান জলের বুদবুদের কথা বলছে, তাই না? তো সাবান জলের বুদবুদের ক্ষেত্রে পৃষ্ঠটানের গল্প চলে এসছে, তার মানে অভ্যন্তরীণ চাপ, সরি অতিরিক্ত চাপ, অভ্যন্তরীণ অতিরিক্ত যে চাপটা, সেই চাপটাকে কি লিখি আমরা? 4T/r। এটাই তো লিখি, যেখানে আর হচ্ছে সাবান জলের বুদবুদের ব্যাসার্ধ, টি মানে হচ্ছে পৃষ্ঠটান, পি হচ্ছে অভ্যন্তরীণ অতিরিক্ত চাপটা। এখানে অভ্যন্তরীণ অতিরিক্ত চাপ দেওয়া আছে, কি দেওয়া আছে বলতো? অভ্যন্তরীণ অতিরিক্ত চাপটা কি? 8 mm জল স্তম্ভের চাপ। দেখ এখানে বায়ুমণ্ডলীয় চাপ অপেক্ষা এত বেশি বলেছে, তো তোর এখানে বায়ুমণ্ডলীয় চাপটাকে যোগ করা উচিত ছিল না? আবার বলি শোন, অতিরিক্ত চাপ যেটা বের করবো পি, সেটা কি বলেছে? যে বায়ুমণ্ডলীয় চাপের থেকে এত সেমি জল স্তম্ভের চাপ বেশি। তাহলে বায়ুমণ্ডলীয় চাপটাকে যোগ করা উচিত, যোগ করা উচিত নয়। দেখ আমি যেভাবে নাচাবো তোরা সেইভাবে নাচবি। লিটল সায়েন্টিস্ট তোরা। এবার তাহলে একটু থিওরির মধ্যে ঢুকে যাই, কার কথা ঠিক হচ্ছে দেখা যাক। একটু আমি থিওরির মধ্যে ঢুকে যাই। এটা হলো সাবান বুদবুদ, বাইরে থেকে বায়ুমণ্ডলের চাপ তো থাকেই, বাইরে থেকে একটা পৃষ্ঠটানজনিত চাপ থাকবে, ভেতর থেকে তাহলে এদের দুজনের সমান চাপ কাজ করতে হবে, তবেই তো সম্ভাবস্থা। তাহলে ভেতর থেকে একটা বায়ুমণ্ডলীয় চাপ আছেই, আর সাথে একটা অভ্যন্তরীণ চাপ আছে, সরি একটা অভ্যন্তরীণ চাপ আছে, অভ্যন্তরীণ অতিরিক্ত চাপ, যেটা এই পৃষ্ঠটানজনিত চাপটাকে এলিমিনেট করছে। বুঝতে পারলি? তো দেখ ভেতরের অতিরিক্ত চাপের কথা যদি বলি, পি তো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, অতিরিক্ত চাপটা কে আছে? পৃষ্ঠটানজনিত চাপটা আছে, তাহলে এটা যোগ করবো না। তাহলে কোশ্চেন দেখ, আমি অতিরিক্ত চাপ কাকে বলছি? অতিরিক্ত চাপ বলছি যে বাইরে থেকে পৃষ্ঠটানজনিত যে চাপটা আছে,
এই চাপটা পৃষ্ঠটানজনিত চাপের সমান। এটা কি এই দুটোর সমান? যে কোনো একটার সমান। হ্যাঁ, তুই যদি দেখিস ওভারঅল ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, কিন্তু যদি এর মানটা বের করতে চাই তাহলে এটা এটার সমান। এটা যদি 5 ডাইন পার সেমি স্কোয়ার হয় তাহলে এটাও 5 ডাইন পার সেমি স্কোয়ার হবে। আমি এই 5 মানটাই জানতে চাইছি যে পি এর মানটা কত। ক্যান্সেল আউটটা করে দেয়, তবেই তো সাম্যাবস্থায় থাকে। কি কথা বুঝতে পেরেছিস? তাহলে কথাটা এমনভাবে বলেছে কেউ ভুল করতেও পারতি, আবার তোরা করলি না বলে আমি ভুল করিয়ে দিলাম যে হঠাৎ যদি মাথায় এরকম আসে। এত পারদস্তম্ভ এত জলস্তম্ভের চাপের সমান, তাই তো? এবার জলস্তম্ভের চাপের ফর্মুলা কী ছিল রে? এইচ রো জি। পারদস্তম্ভের চাপের ফর্মুলা তো করেছিস, এইচ রো জি, ওই ফর্মুলাটাই। এখানে এইচ মানে হচ্ছে 8 মিলিমিটার। মিলিমিটারকে কি মিলিমিটার রাখবো? কোন এককে নিয়ে যাবি? সিজিএসে আছে নাকি? কই সেমিতে আছে? সবই তো মিলিমিটারে আছে। উত্তর দেখে তোর কি লাভ? পরীক্ষাতে উত্তর আছে? কোশ্চেনে সব তুই মিলিমিটার পাচ্ছিস, তাহলে তুই মিলিমিটারই রাখলি, চেঞ্জ করলি না। রো কত? হ্যাঁ হ্যাঁ, এখানেই আসছি। রো কত? কার রো বসাবি? জলের রো। তুই দুটো পদ্ধতি জানিস, হয় 1 গ্রাম পার সেমি কিউব, আর না হয় 1000 কেজি পার মিটার কিউব। কোনটা ইউজ করি? যে কোনো একটা ইউজ কর। তাহলে আমি যদি এখানে 1 গ্রাম পার সেমি কিউব ইউজ করি তাহলে মিলিমিটারকে কি মিলিমিটার রাখবো? সেমি করে দিলাম। বুঝতে পারলি? এইভাবে আমার পরিবর্তনটা আসলো। তো মিলিমিটারকে সেন্টিমিটার করলে কি করতে হয়? কিলো, হেক্টর, ডেকা, কিমি, হেমি, ডেকা, মি, ডেসি, সেন্টি, মিলি। তাহলে 10 দিয়ে ভাগ করে দিতে হবে। মিলি আর সেন্টি পাশাপাশি হলো। আচ্ছা, জি এর মান কত হবে রে? 9.8, 980 সিজিএস পদ্ধতি। ইউনিট কী হবে? ইউনিট ডাইন পার সেমি স্কয়ার। অতিরিক্ত চাপ পেয়ে গেলি, ক্যালকুলেশন করলে কর, না করলে না কর, ছেড়ে দে, যা খুশি তাই কর। পি পেয়ে গেছিস। আর কত দেওয়া আছে বলিস না? আবার 7 মিলিমিটার দেওয়া আছে। 7/2 মিলিমিটার দেওয়া আছে। হ্যাঁ, তাহলে 7, এটা আবার সমান চিহ্ন কেন? 7/20 সেন্টিমিটার। আর পেয়ে গেলি। আর কি বের করতে বলেছে? টি বের করতে বলেছে। তা টি ইকুয়াল টু পি আর ডিভাইডেড বাই 4। বাকি ডেটা বসালে কাজ হয়ে গেল নাকি? বুঝে গেছিস তো? চল তাড়াতাড়ি কর। কেউ যদি না বুঝিস তো বলবি, আমি আবার বলে দেবো। চল, অনেক এক্সপেরিমেন্ট হয়ে গেল তোদের ক্যালকুলেটর নিয়ে। এই থেমে যা। ক্যালকুলেটর নিয়ে অনেক এক্সপেরিমেন্ট হলো। আচ্ছা, একটা কথা বলে রাখি, এই যে অতিরিক্ত চাপ যেটা আছে না, এর আরেকটা নাম আছে, সেটা হচ্ছে গেজ চাপ। গেজ প্রেসার, স্ক্রু গেজ নাম শুনেছিস তো? তো এটার নাম হচ্ছে, আরেকটা নাম হচ্ছে গেজ প্রেসার। এই কারণে বলে দিলাম, কারণ একটা কোশ্চেনে পাবি, আমি দেখলাম যত সম্ভব। পরেরটা দিয়ে আছে কি? লিখে নে, যদি ভুলে যাস লিখে নে। 9 নম্বর আছে না? আচ্ছা ঠিক আছে, 8 নম্বরটা পর আগে, 8 নাম্বারটা পর। আর অতিরিক্ত চাপে গেজ চাপ লিখে রাখতে পারিস যদি ভুলে যাস তোরা। লিখেছিস? তাহলে 8 নম্বর কোশ্চেনে যাচ্ছে। এবার দেখ, একটা পাত্রে জলের 10 সেমি নিচে এত ব্যাসের একটা বুদবুদ গঠিত হয়েছে। জলের ভেতরে বুদবুদ তৈরি হয়েছে, তাই না রে? তাহলে বলতো ফ্রি সারফেস কটা আছে? একটা না দুটো? একটা, ভেতরের দিকে শুধু, বাইরে তো জল। অনিদিতা শুনছিস? শুনছি, বুঝলি তো? মন্ত্র যেমন শোনে না, ওইরকম শুনছিল। দেখ, বায়ুমণ্ডলের চাপ বলে দিয়েছে 75 সেমি, 75.1 সেমি এইচজি। বুদবুদটার ভেতরে চাপ কত হবে? অতিরিক্ত চাপ বলেছে, তাহলে ভুল করবি না কখনোই। অতিরিক্ত বলেনি কিন্তু, ভুল এই জায়গাটা ম্যাক্সিমাম করে দিতি তোরা, আমি বলে দিলাম। অতিরিক্ত চাপ বের করে নিতি, পি ইকুয়াল টু, কিন্তু তা বলেনি, বলেছে বুদবুদের ভেতরে চাপ কত, তাহলে টোটাল চাপ বের করতে হবে। দেখ এবার ভালো করে মন দিবি। একটা পাত্রে জল আছে, তো এই হলো আমার পাত্রে জল আছে এত দূর পর্যন্ত। এবার এর থেকে 10 সেমি গভীরতায় চলে গেলাম, 10 সেমি। এখানে একটা বুদবুদ তৈরি হয়েছে। এই বুদবুদটার ভেতরে কত চাপ কাজ করছে? ভেতর থেকে যে চাপ কাজ করবে তার ভ্যালুটা আমাকে বের করতে হবে। উল্লেখ তো করে দেয়নি অতিরিক্ত চাপ বের করো, বায়ুমণ্ডলের জন্য বের করো, পৃষ্ঠে কিছু উল্লেখ হয়নি। তাহলে ওভারঅল চাপ বের করতে হবে আমাকে, টোটাল চাপ বের করতে হবে। এখানে চাপ যেটা কাজ করবে, কিভাবে কাজ করে দেখ, এই বুদবুদটা স্থির অবস্থায় আছে, মানে সাম্যাবস্থায় আছে। তার মানে বাইরে থেকে যত ধরনের চাপ কাজ করছে প্রত্যেকটার সমান চাপ এখানে কাজ করবে। বুঝতে পারলি ব্যাপারটা? আচ্ছা, বাইরে থেকে কি কি চাপ কাজ করছে এবার একটু খেয়াল কর। প্রথমত জল স্তম্ভের একটা চাপ কাজ করছে, তাহলে জল স্তম্ভের জন্য একটা কাজ করছে।
ওয়াটারের জন্য একটা চাপ কাজ করছে, একটা চাপ কাজ করছে পৃষ্ঠটানের জন্য, যেটাকে আমরা অতিরিক্ত চাপ বলে থাকছি, সারফেস টেনশনের জন্য অতিরিক্ত চাপ, স্মল পি দিয়ে যেটাকে ডিনোট করি। আরও কি কোনো চাপ কাজ করছে? এটা কি রাখবো না মেটাবো? মুক্ততল, হ্যাঁ সুজন কি বললি? মুক্ততল বায়ুমণ্ডলীয় চাপ দিচ্ছে এখানে, অ্যাটমসফেরিক প্রেসার। বুঝতে পারলি না? আমি আরেকবার রিপিট করি। এটা একটা বায়ুর বুদবুদ ভিতরে তৈরি হয়েছে। বায়ুর বুদবুদ মানে কি? ভেতরে কিছু নেই, শুধু বায়ু আছে, এয়ার আছে। এটা না বড় হচ্ছে না ছোট হচ্ছে, সাম্যাবস্থায় আছে। তার মানে কি? ওকে বাইরে থেকে যারা চাপ দিচ্ছে তাদের সমান চাপ ভেতর থেকে কাজ করছে বলেই সাম্যাবস্থায় আছে। এবার ভেতর থেকে কে কে কাজ করবে, মানে আমাকে দেখতে হবে বাইরে থেকে কে কে চাপ দিচ্ছে। বাইরে থেকে চাপ দিতে পারে, এক হচ্ছে ওয়াটার, কারণ 10 সেমি নিচে ঢুকে আছে, তাহলে ওয়াটারের চাপ তো একটা আছেই ওর মধ্যে, তাহলে ওয়াটারের জন্য একটা চাপ আছে। আচ্ছা, এখানে ফ্রি সারফেস কী করে? সংকুচিত হতে চাই সবসময়, মানে একটা সারফেস টেনশনের জন্য চাপ কাজ করছে, যেটাকে আমরা অতিরিক্ত চাপ স্মল পি দিয়ে ডিনোট করে থাকছি, 2T/R 4T/R করি। তো সেই সারফেস টেনশনের জন্য একটা চাপ কাজ করছে। আরও একটা চাপ কাজ করছে, যেটা ভুলে যাবি, সেটা হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ কাজ করছে। এখানে যে বায়ুমণ্ডলীয় চাপ দিচ্ছে সেই চাপটা তো এখানে ট্রান্সফার হচ্ছে নাকি হচ্ছে না বল? হচ্ছে তো। তাহলে বায়ুমণ্ডলীয় একটা প্রেসার আছে, এর ভেতরে বায়ু নেই, কিন্তু ওই যে উপরে যে বায়ুটা কাজ করছে ওই বায়ুটার প্রেসারটা তো এর মধ্যে অ্যাড হয়ে যাচ্ছে। ক্লিয়ার হয়েছে এতটুকু? তাহলে 3টা চাপ আমাকে বের করে যোগ করতে হবে, তবে আমি ওই বুদবুদটার ভেতরে মোট চাপ বের করে নিতে পারবো। এবার আমি বায়ুমণ্ডলীয় চাপটাকে নিতাম না যদি আমার কোশ্চেনে বায়ুমণ্ডলীয় চাপ নিয়ে কোনো ডেটা না দিত, তবে ডেটা দিয়েছে মানে তোকে হিন্টস দিচ্ছে যে ওটাকেও ক্যালকুলেট করো। বুঝতে পারলি? দিয়ে দিয়েছে। এবার আমি চাপগুলো বের করবো। কত নম্বর? এটা 8 নম্বর। চাপগুলো বের করছি। দেখ, প্রথমে বের করবো কী বের করবো? ওয়াটারের জন্য বের করছি। পি ওয়াটারের জন্য কত সেমি? 10 সেমি জলস্তম্ভের চাপ, তার মানে H রো জি। দেখ, আর ভেঙে বোঝাতে হবে? এটা বড় হয়ে গেছিস তোর এবার, তাই না? 2 মিনিট আগে বড় হলি, তাই তো? এটা হয়ে গেল। আচ্ছা, আর কি বের করতে হবে? সারফেস টেনশনের জন্য, যেটাকে আমি স্মল পি বলবো, অতিরিক্ত চাপ। এটা 2T/R না 4T/R? 2T/R, কারণ সারফেস তো একটাই আছে। 2T/R পৃষ্ঠটান দেওয়া আছে রে, কত? বল বল বল। 60 কি মানে সিজিএসি আছে, আর দেওয়া আছে, আর ব্যাসার্ধ কি দেওয়া আছে? 1 মিলিমিটার ব্যাস দেওয়া আছে, 1/20 সেমি। কি বুঝতে পেরেছিস সবাই? ওকে, বাহ, তোরা ভালো হয়ে গেছিস। এবার দেখ, আর একটা চাপ কার কথা বলেছিলাম যেন? অ্যাটমসফেরিক প্রেসার। অ্যাটমসফেরিক প্রেসারকে জাস্ট ক্যাপিটাল পি দ্বারা ডিনোট করি আমরা, জাস্ট ক্যাপিটাল পি বলে দিলাম। এটা কত হবে রে? বলে দিয়েছে কত, দেখ, 76.75.1 কি সেমি পারদস্তম্ভ? সেমি পারদস্তম্ভ। এটা হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ বলে দিয়েছে। তো এখান থেকে যদি বের করতে, এটা পারদের রেসপেক্টে বলেছে না? এইচজি মানে কি? পারদের রেসপেক্টে। তাহলে উচ্চতা ইন্টু ঘনত্ব, পারদের ঘনত্ব প্রথম মুখস্থ করেছিলাম আমি 13.6, আর এই সাইতে 13,600, এই সাইতে 13,600, আর জি এর মান কত? 9,980 9/সেমি²। বল বুঝলি কি না? এটা হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ, কোশ্চেনে দেওয়া আছে বায়ুমণ্ডলীয় চাপ। এবার তুই কী করবি? অতএব মোট চাপ যখন করবি, এটা প্লাস এটা প্লাস এটা সবটিকে যোগ করে দিবি, হয়ে গেল কাজ। বল বুঝলি কি না? ব্যাস, করে নে। 8 নম্বরটা করে নে, তাড়াতাড়ি কর। হ্যাঁ, সবগুলোকে যোগ করে যা আসবে তাই। আচ্ছা, একটা পয়েন্ট সুজন বললো, শোন এদিকে। এখানে না জলের ঘনত্ব কোশ্চেনে দেওয়া আছে, কত দিয়েছে? অ্যাকচুয়ালি ওটাই হয়, কিন্তু আমরা ওটাকে 1 ধরে নিই কাছাকাছি বলে। তো বইয়ে যখন বলে দিয়েছে ওটা, তাহলে 1কে আর 1 ধরবো না, এটাকে করে দেবো 0.96 করে নে। 1 ধরেও খুব একটা বেশি এরর আসবে না, কিন্তু কোশ্চেনে যা দেওয়া আছে তাই ধরে করতে হবে। তোদের কিন্তু ক্যালকুলেটার অ্যালাউ নাই, জানিস তো? হ্যাঁ, সেকেন্ড সেমিস্টারে অ্যালাউ নাই। এবার দেখ, কোশ্চেন ওরা যখন তৈরি করবে কি না, তখন ডেটাগুলোই এমনভাবে চুজ করবে যেন ক্যালকুলেশন করা যায়। আমি দিয়ে দিচ্ছি কারণ এখানকার ডেটাগুলো হাতে করা যাবে না কিছু কিছু। না, দেবে না, কোনোটাতেই দেবে না। অফিসিয়াল নোটিফিকেশনে লেখা আছে, দেখবি, কোনোটাতেই দেবে না। কি যা বেরোলো বেরোলো, এবার যোগ করে দিবি পুরোটাকে। সবগুলো বেরিয়ে গেছে, সবটিকে যোগ করে দে একসাথে, হয়ে গেল টোটাল চাপ। কর, উত্তর মিলবে না, তুই কর, আমি বলছি না। আচ্ছা, কেউ একজন বল আমাকে, এই টোটাল পিটা কত আসলো?
টোটাল পিটা আসছে 10 12 7 4 0.8 আচ্ছা বলার একবার 10 12 12 7 7 4 0.8 0.8 এরকম এসছে তো 9 সেমি স্কোয়ার। এবার তুই এটাকে কি মানাবি দেখ, তোকে আমি বলেছি সাইন্টিফিক মেথডে লিখতে, তাহলে তুই লিখবি 1.012 আরও লিখলে লিখ, না লিখলে না লিখ, ইন্টু 10 পাওয়ারে কত হবে রে, এখানে দশমিক ছিল, তুই 1 2 3 4 5 6 ঘর আগে বসিয়ে দিয়েছিস, তাহলে 10 পাওয়ারে 6 9 সেমি স্কোয়ার হবে। বল এটা বুঝলি কি না? আমার তো অন্য অনিশ্চয় কি মানে? আচ্ছা যাই হোক, দশমিকের পরে একটুখানি চেঞ্জ এসে তুই কিছু একটা চেঞ্জ করেছিস। এবার এই জায়গাটা দেখ, চেঞ্জ এই যে চাপের মানটা আসলো না 1.012, একটু মন দিয়ে দেখবি এই জায়গাটা 10 পাওয়ারে 6 9 সেমি স্কোয়ার, এটা আসলো তো। আমি যখন বায়ুমণ্ডলীয় চাপ পড়িয়েছিলাম উদস্তিবিদ্যায়, কেমন কেমন আসছে 1 পয়েন্ট, আমি কি বলছি আর একবার শোন, এটা তো সবার এসছে। এবার এই দশমিকটাকে আমি কি করছি, 6 মানে সাইন্টিফিক মেথডে লিখবো। সাইন্টিফিক মেথড মানে কি, একটা ঘরের পরেই দশমিক থেকে যাবে, তাহলে 1 পয়েন্ট দিলাম, তার মানে 6 ঘর আগে এইগুলোকে রাখলাম, তুই চাইলে আরও রাখতে পারতি, করা যায় কি না? এবার এটা কি 1-এর সমান না, নিয়ারলি ইকুয়ালস টু 1। তুই যদি বলিস যে না আমি এরকম বলবো 1 × 10 পাওয়ারে 6, তো একই কথা, প্রায় সমান তো। আমি যেটা বলতে চাইছি সেটা এখানে, এই যে জিনিসটা বেরালো, যদি বায়ুমণ্ডলীয় চাপের কনসেপ্টটা তোদের মনে থাকে, আমি ওইখানে একটা জিনিস করিয়েছিলাম যে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ মানে হচ্ছে 76 সেমি পারদস্তম্ভের চাপ, বলেছিলাম। কত সেমি পারদস্তম্ভের চাপ বলেছিলাম? 76 সেমি পারদস্তম্ভের চাপ। আর এই 76 সেমি পারদস্তম্ভের চাপ এরকম বেরিয়েছিল 1.015 × 10 পাওয়ারে 6 9 সেমি স্কোয়ার। এরকম আমি আন্ডারলাইন করিয়েছিলাম তোদেরকে, টর এককেও করিয়েছিলাম, বার এককেও করিয়েছিলাম, পাস্কাল এককেও করিয়েছিলাম, 9 সেমি স্কোয়ারেও করিয়েছিলাম। তো যদি 76 সেমি পারদস্তম্ভের চাপ হয়, তাহলে আমি এটা লিখতেই পারি 9 সেমি স্কোয়ারে। যদি এটা 9 সেমি স্কোয়ার হয়, তাহলে আমি এটাকে 76 সেমি পারদস্তম্ভের চাপ লিখতেই পারি। আচ্ছা এই জিনিসটার মধ্যে কি খুব বেশি ডিফারেন্স আছে? প্রায় সেমই বলতে পারি। তাহলে এই পুরো মানটাকে, মানে যেটা এখানে বেরালো, এই পুরোটাকে যদি আমি বলে দিই যে 76 সেমি পারদস্তম্ভের চাপ, ভুল হবে? হবে না। এবার তুই কোশ্চেনে বলবি 76 তো নাই, 75.9 তো আছে, তো 76ই হলো। বল বুঝলি কি না? বুঝতে পারলি? এটা কীভাবে করবি? তোর হাতে ক্যালকুলেটার থাকবে না, কিন্তু তোকে এরকমভাবে অ্যাপ্রক্সিমেশন করতে হবে, নলেজ রাখতে হবে তোকে। তুই ওই 13.6 দিয়ে রেখে ডিভাইড করবি, 980 দিয়ে ডিভাইড করবি, ক্ষমতা আছে করার? হ্যাঁ ক্ষমতা আছে, কিন্তু 3 ঘন্টা ধরে ওটাই করতে হবে। বুঝতে পারলি? তাহলে কী করতে হবে, এই ডেটাগুলো আমাকে মুখস্থ রাখতে হবে, তাহলে আমার সুবিধা হবে। বল এখনও যদি কারোর সমস্যা থাকে। অনিন্দিতা তুই এটা রেখে দিবি, কোনো দরকার নেই ওটা করার। এবার ধর এমসিকিউ আছে, এমসিকিউতে এইভাবে আনসার নেই, এইভাবে আছে, তখন তো তোকে টেকনিক ইউজ করতেই হচ্ছে। বোঝা গেল? ওকে, সিচুয়েশন অনুযায়ী করব। যাবো নেক্সট প্রবলেমে। 75.9 আর 76 আলাদা, প্রায় সেম। একটুখানি চেঞ্জ হলো। আচ্ছা পরের অঙ্কতে যাবো, পারমিশন আছে যাওয়ার? পারবি? 9 নাম্বারটা পারবি বোধহয় সবাই, পরে দেখে নে বাকিরাও। আমি বলে দিলাম আগে, হ্যাঁ মানে এখানে স্মল পি বের করতে বলেছে শুধু, গেস চাপ। কী হবে স্মল পিটা, 40/r না 2t/r? আচ্ছা সাবান বুদবুদ তো বলেনি এখানে, তাই না? 2t/r, ওকে ভেরি গুড। আচ্ছা সেট 2তে চলে আয়, দুটো অঙ্ক সেট 2 থেকে করি। সেট 2 এর একটা অঙ্ক কোথায় গেল রে, একটু আগেই দেখলাম, ওই যে 4 নম্বর অঙ্কটা দেখ, সেট 2 এর পড়ে দেখ। কে কেমন রিভিউ দিস পড়ে, আমি একটু শুনি, বল। 4 সেট 2, এই তো এটাই তো জানতে চাইছিলাম আমি, তাই না? আমি এটাই জানতে চাইছিলাম, এই কৌতূহলটাই তো আমার চাই। এটা কবে করলাম যেন, মানে রিসেন্ট, তাই তো? রিসেন্টই করেছি, ফর্মুলাগুলো তাহলে মনেই আছে, তাহলে তোরাই করবি এটা। চল এখনই করে দে আমাকে, এক্ষুনি করে দে, ফাঁদে পড়ে গেলি বল। যাদের মনে হচ্ছে পারবি না তারা এইদিকে তাকা। অঙ্কিতা শুনে নে, দুটি সমান আকারের জলবিন্দু বাতাসের ভেতর দিয়ে এত স্থির বেগে পড়ে, বাতাসের ভেতর দিয়ে এই স্থির বেগে পড়ছে, তার মানে প্রান্তীয় বেগ নিয়ে পড়ছে। প্রান্তীয় বেগ কী জিনিস ভিডিও দেখলেই বুঝিয়ে, আপাতত জেনে রাখ প্রান্তীয় বেগ নিয়ে পড়ছে।
যদি দুটি জলবিন্দু মিশে একটি জলবিন্দু হয় তবে ওই জলবিন্দুর প্রান্তীয় বেগ কত? তো এরকম দুটো জলবিন্দু আছে, দুজনের ব্যাসার্ধ সেম সেম ধরনের, এর ব্যাসার্ধ আর, এর ব্যাসার্ধ আর, এরা যুক্ত হয়ে গেল, দিয়ে বড় একটা জলবিন্দু তৈরি করলো। ঠিক আছে, যদি বড় জলবিন্দু তৈরি করে তাহলে ব্যাসার্ধ কত হবে? 2r। এটাই ভুল হবে, ব্যাসার্ধ কখনো যোগ হয় না, আয়তন যোগ হয়। এর আয়তন কত ছিল? 4/3 পাই আর কিউব। এর আয়তন ছিল 4/3 পাই আর কিউব। এর ব্যাসার্ধ আমি ধরে নিচ্ছি ক্যাপিটাল আর, তাহলে আয়তন কত হবে? 4/3 পাই ক্যাপিটাল আর কিউব। তাহলে 4/3 পাই ক্যাপিটাল আর কিউব টোটাল যে আয়তনটা, এটা কী হবে? ওই দুটোর আয়তনের যোগফল, এরকম লিখতেই পারি আমি। তাহলে এখান থেকে ক্যাপিটাল আর সমান সমান এটা কেটে দিবি 2 পাওয়ারে 1/3 ইন্টু আর, এমনটা লেখা যায়, এমনটা লেখা যায়। এখান থেকে আমি একটা শর্ট ফর্ম বানিয়ে দিয়েছিলাম ওদেরকে। কেমন শর্ট ফর্ম বানিয়ে দিয়েছিলাম এই জায়গাটা দেখ ভালো করে। যদি দুটো না হয়ে n সংখ্যক হতো তাহলে তুই কী করতি? এখানে 2 না করে এখানে n করে দিতি, তাহলে এখানে কী হতো? n পাওয়ারে 1/3 হতো। একবারে এই ফর্মুলা ইউজ করতে পারিস, এত কিছু লেখার দরকার নেই। n সংখ্যক জলবিন্দু মিলে গিয়ে একটা বড় জলবিন্দু তৈরি করলে তার ব্যাসার্ধ কত হবে? n পাওয়ারে 1/3 ইন্টু আর। এবার এখানে কোইন্সিডেন্টলি কোশ্চেনে বলা হয়েছে 2, তাহলে n এর মান 2 পাওয়ারে 1/3 ইন্টু আর। এরকম জেনারেল ফর্ম দিয়ে করতে পারিস, তুই লিখে লিখে করতে পারিস, তোর ইচ্ছা। ব্যাসার্ধ পেয়ে গেছিস, এবার এদিকে মন দে। প্রান্তীয় বেগের রাশিমালা আগের দিন কী লিখেছিলাম কারো মনে আছে? 2/9 r স্কোয়ার রো মাইনাস সিগমা জি বাই ইটা। ভেরি গুড। দেখ এই জায়গাটা দেখ, এটা ছিল ফর্মুলা। রো হচ্ছে জলের ঘনত্ব ফিক্সড, সিগমা বায়ু মাধ্যমের ঘনত্ব ফিক্সড, জি কনস্ট্যান্ট, ইটা সান্দ্রতাঙ্গ কনস্ট্যান্ট, 2/9 কনস্ট্যান্ট। সো ভি প্রপোর্শনাল টু আর স্কোয়ার। ভি ডিপেন্ডস অনলি অন রেডিয়াস, তাই তো? ব্যাসার্ধের উপরই শুধুমাত্র ডিপেন্ড করছে। এবার এখানে প্রান্তীয় বেগ বলে দেওয়া আছে না, ছোট বিন্দুগুলোর বলা আছে। বড় বিন্দুর প্রান্তীয় বেগ জানতে চেয়েছে। তো দেখ, বড় বিন্দুর প্রান্তীয় বেগ ক্যাপিটাল ভি, ছোট বিন্দুর প্রান্তীয় বেগ স্মল ভি। বড় বিন্দুর ব্যাসার্ধ ক্যাপিটাল আর, ছোট বিন্দুর ব্যাসার্ধ স্মল আর। বল করেছি? ব্যাস। এবার এখানে ভি, স্মল ভি দেওয়া আছে কত? 0.05। ক্যাপিটাল আর কত রে? 2 পাওয়ারে 1/3 আর। সো 2 পাওয়ারে 2/3 ইন্টু আর স্কোয়ার বাই আর স্কোয়ার। স্কোয়ার ছিল তাই স্কোয়ার করেছি, এটা স্কোয়ার করেছি। আর স্কোয়ার চলে গেল, তাহলে ভি ইকুয়াল টু থাকছে 2 পাওয়ারে 2/3 ইন্টু 0.05। বাকি কে জানে? বাকি ক্যালকুলেটার জানে। এটা ওটা দুটো একই। হয়ে গেল? বাহ, হয়ে গেছে, ঠিক আছে। এটা সেট 2 এর 4 নম্বর ছিল, সেট 2 এর 4 নম্বর অঙ্ক। মিটিয়ে দেবো? কোয়েল মিটাবো রে না করছিস নিজে? মিটিয়ে দিলাম। হ্যাঁ, মানে 1/, হচ্ছে 40 টু 3rd, 40 টু 2/3। কোথায় 40 পেলি? মানে 1/40 টু 2/3 এটাই করছি। কোন অঙ্কটা? এই অঙ্কটা? হ্যাঁ, কি বলছিস তুই বল? ওনা 2 টু দি পাওয়ার 130 v1 হচ্ছে আচ্ছা বল বল, তুই বল, তোরটা শুনি আগে। v1 ইকুয়াল টু হচ্ছে 0.05 হ্যাঁ ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 2/3 ইনটু 100। মানে ওটা উঠে গিয়ে 100 হবে আর কি। এটা হ্যাঁ, ওটা উঠে গিয়ে 100। 100 হবে না তো 100 হচ্ছে। 5 দিয়ে কাটবে 5 20। এরকম তো হবে না রে, 0.05 এর সাথে 2 পাওয়ারে 2/3টা গুণ হবে, ভাগ আসবে না। ভুল করেছিস কোনো জায়গায়। দেখ আমি তো এটাই v1 ধরেছি। আরে v1 এর মান দাও, তুই v2 এর মান বসা। ও আচ্ছা, হুম। v1 আর v2টা বলেছি। আর একটা অঙ্ক করি সেট 2 থেকে, তাহলে তোদের চাপ কমে যাবে। আর একটা করবি, কোনটা করবি? ভয় পাচ্ছিস কেন? 9 নাম্বারটা করে নে, একটা লাস্ট। 9 নাম্বার বলছি সব, সেট 2 এর 9 নাম্বার। পড়েছিস? কিছু বুঝতে পারিস নি? সেম তো। সেম কোথায়? প্রান্তীয় বেগ তো নাই এখানে, আবার সেম কেমন করে হলো?
মাথা ঠিক আছে? পৃষ্ঠ শক্তি আছে এখানে, মানে ঘটনাটা প্রায় সেম, যে দুজন মিলে গেছে, হ্যাঁ ওটাই। মিলে যাওয়াটা সেম, কিন্তু প্রান্তীয় বেগের কনসেপ্ট ছিল, এখানে পৃষ্ঠ শক্তি পৃষ্ঠ টান এগুলো আছে। তাহলে বলি অঙ্কটা আমি একটু বোঝাই, তারপরে তোরা করবি। দুটো ছোট পারদবিন্দু বলুক, তেলের বিন্দু বলুক আর জলের বিন্দু বলুক, মিলে গেলে কি হয় আমি জানি, তাই না? দেখ শর্টে করছি, একদম শর্টে। ক্যাপিটাল আর যদি বড় বিন্দুটার ব্যাসার্ধ হয়, তাহলে n পাওয়ারে 1/3 ইন্টু স্মল আর, কতবার আর দেখাবো এটা, কোনো দরকার নেই। এখানে দুটো আছে, তাহলে 2 পাওয়ারে 1/3 ইন্টু স্মল আর। বল বুঝলি কিনা? বুঝে গেছিস। মিলিত হলো। পরিবর্তনের আগে আর পরে তাদের পৃষ্ঠ শক্তির অনুপাত কত? কিসের অনুপাত? পৃষ্ঠ শক্তির। এখানে কিছু দেওয়া আছে, পৃষ্ঠ টান দেওয়া আছে বোধহয়, পৃষ্ঠ টান দেওয়া আছে টি। আচ্ছা, পৃষ্ঠ টান মানে কি পৃষ্ঠ শক্তি? মান একই, মানে একই জিনিস ধরা যায় এখানে, তাই তো? পৃষ্ঠ শক্তি মানে কি? একক ক্ষেত্রফলের জন্য কতটা শক্তি, একক ক্ষেত্রফলের জন্য কতটা শক্তি, তাই তো? আচ্ছা, যখন ছোট বিন্দু ছিল, এরকম দুটো ছোট বিন্দু ছিল, তারপরে যুক্ত হয়ে একটা বড় বিন্দু তৈরি করলো, তো ছোট বিন্দুর ক্ষেত্রফল কত রে? এই ছোট বিন্দুর ক্ষেত্রফল কত? বুঝতে পারলি? তাহলে একটার যদি আমি এনার্জি দেখতে চাই, শুধুমাত্র একটার যদি এনার্জি বের করি, তাহলে 4πr² ইন্টু টি করলে একটা এনার্জি পেয়ে যাবো। এরকম কটা আছে? দুটো আছে, 2 মাল্টিপ্লাই করে দিলি বা এটাকে যোগ করে দিলি, একই কথা। বল বুঝতে পারলি কিনা? শক্তিটা আরেকবার বলি। ক্যাপিটাল টি মানে পৃষ্ঠ টান, পৃষ্ঠ টানটাকে আমরা পৃষ্ঠ শক্তি বলে থাকি। পৃষ্ঠ শক্তি কথার অর্থ হচ্ছে একক ক্ষেত্রফল বৃদ্ধির জন্য কতটা এনার্জি প্রয়োজন। এখানে টোটাল ক্ষেত্রফল কত আছে? 4πr², তাহলে এর জন্য এনার্জি কতটা দরকার? 4πr² ইন্টু টি। এরকম দুটো আছে, তাহলে ইন্টু 2, এন সংখ্যক থাকলে ইন্টু এন হয়ে যেত। তাহলে এই পরিমাণে এনার্জি আগে ছিল এটা, কিন্তু যুক্ত করার পর টোটাল সারফেস তো অন্য কিছু হয়ে গেছে। টোটাল সারফেস যোগ করে দেবো? টোটাল সারফেস যোগ করবো না, টোটাল সারফেস হয়ে গেছে 4πR²। আমি কি বলেছি? শুধুমাত্র আয়তন যোগ হবে, আর কিছু যোগ হবে না, না ব্যাসার্ধ না ক্ষেত্রফল, কোনো কিছু না, শুধু আয়তন যোগ হবে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে যদি আমি টোটাল এনার্জি বের করতে চাই, কি করে বের করবো? ক্ষেত্রফল তো 4πR² আছে শুধু, নাকি দুটো আছে ওখানে? একটাই আছে, তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করার দরকার আছে? নেই। আর একক ক্ষেত্রফলের জন্য এনার্জি কত হয়? টি। পারদবিন্দু পারদই আছে, জল তো হয়ে জানি যুক্ত হয়ে যাওয়ার পর যে সারফেস টেনশন চেঞ্জ হবে, বোঝা গেছে এতটুকু? আচ্ছা, তাহলে এইটা W2 বের করবি, এটা W1 বের করবি। এবার কি জানতে চাই? অনুপাত, পৃষ্ঠ শক্তি অনুপাত। তাহলে আগেরটা বাই পরেরটা, এটাই বলেছে তোকে বের করতে, ব্যাস তুই বের করে নিবি। 4πr² ইন্টু টি ইন্টু 2, 4πR² ইন্টু টি। একটা জিনিস খেয়াল কর, আমি যদি এটাকে ফর্মুলা বানিয়ে দিই তোকে, তুই তো এবার করে নিতে পারবি। আমি যদি এটাকে ফর্মুলা বানিয়ে দিই খুব ভালো হয়। এটাকে আমি বলে দিলাম এন, হ্যাঁ শক্তি আর কার্য একই। আচ্ছা, আমি এখানে দুটো না করে এন করে দিলাম, একটা শর্ট ফর্ম বানিয়ে দিচ্ছি, তোরা শর্টে রেখে লিখে রাখবি, এমসিকিউ করতে সুবিধা হবে। যদি দুটো না হয় এন সংখ্যক হয়, তাহলে কি হবে? 4π চলে গেল, টি চলে গেল, ওপরে এন থাকছে, একটা R² থাকছে, আর নিচে কি থাকছে রে? n পাওয়ারের 2/3 স্মল আর। ভুলে গেলাম, এই যে এটা ক্যাপিটাল আর জায়গায় লিখে দিলাম। তাহলে R² যদি বাদ করে দিস, তাহলে n পাওয়ারে থাকবে 1/3 শুধু থাকছে। তাহলে একবারে কিন্তু তুই এটাকে ইউজ করতে পারিস, n পাওয়ারে 1/3। এগুলো নিট জেইর জন্য শর্ট ট্রিক, যেগুলো বোর্ডে আমরা বিশাল বড় বড় করে করছি, সেগুলোর শর্ট ট্রিক হচ্ছে এটা। ওরা কি করবে? তো n1 - 2/3 আবার বিয়োগ করে দেখো, চল দেখিয়ে দিচ্ছি। না আমি করবোই, তুই বলেছিস যখন আমি করবোই। 1/3 ঠিক আছে এবার? হ্যাঁ, মানে একটু বসতে দিবি না আমাকে, বুঝে গেছি। তাহলে n পাওয়ারে 1/3, এটা যদি মুখস্থ রেখে দিস তাও হবে পৃষ্ঠ শক্তির ক্ষেত্রে। করে নে, তাড়াতাড়ি করে নে, এমনভাবে টুকিস যাতে পরে দেখলে বুঝতে পারিস। ওকে, আজকে এতটুকুই থাকলো, আর কিছু করালাম না।